অনেক প্লিজ ঘুম থেকে উঠে আমার সাথে কখনো কথা বলো না। আমি একটু অবাক হয়ে চোখ খুলে ওর দিকে তাকালাম। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললাম, কেন? ও আমায় আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, তোমার ঘুম জড়ানো কণ্ঠটা নেশার মতো কাজ করে আমার উপর। এক অদ্ভুত ঘোরে চলে যায়। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হয়, খুব করে আদর করে দিতে ইচ্ছে করে। ওনার কথাটা শুনি কেন জানি না চুপ হয়ে গেলাম। লজ্জা পেয়ে চোখে এক অদ্ভুত অনুভূতি গ্রাস করছে আমাকে। ইদানিং হয় এরকম, ওর কাছাকাছি থাকলে এখন আর আগের মতো অস্বস্তি বা ভয় লাগে না। অনেকটাই নর্মাল হয়ে গেছি ওর সাথে, অনেকটাই নর্মাল হয়ে গেছি ওর সাথে। এখন সেই ভয় আর অস্বস্তির জায়গায় এসে ভর করেছে নাম না জানা অন্যরকম কিছু অনুভূতি, আর হালকা লজ্জা এসে ভর করেছে। এই পরিবর্তনের কারণ কি? ওনার প্রতি আমার অনুভূতির পরিবর্তনের লক্ষণ? এই পরিবর্তনের কারণ কি? ওনার প্রতি আমার অনুভূতি পরিবর্তনের লক্ষণ? ও আমার মাথায় আলতো করে চুমু দিয়ে পড়ল। কিন্তু আমি চাই না এমন কিছু হোক যার জন্য তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নাও। আমি আস্তে করে তাকালাম ওর দিকে। ও আমার চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলল, ঘুম তো হয়েছে, এবার তো উঠতে হবে নাকি? আমি মনিকে বলে দিয়েছি এক্ষুনি কফি নিয়ে চলে আসবে। চলো গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি আস্তে করে ওর বুক থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি মনি অলরেডি কফি দিয়ে গেছে। আদ্রিয়ান বলল, হাত মুখ ভালোভাবে মুছে ব্যালকনিতে চলে এসো। আমি মাথা নাড়ালাম। ও বেলকনিতে চলে গেল। আমিও মুখ মুছে নিয়ে বেলকনিতে গেলাম। পাশাপাশি ফ্লোরে বসে দুজনেই মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছি আর ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিচ্ছি। অক্টোবর প্রায় শেষ, তাই হালকা ঠান্ডাও লাগছে। আদ্রিয়ান এক হাতে আমায় নিজের সাথে জড়িয়ে ধরলো। আমি ওর টি শার্টের উপর দিয়ে আঁকাবুকি করতে করতে বললাম, বললে যে তাড়াতাড়ি চলে আসবে, তাহলে তো দেরি হলো যে। আদ্রিয়ান একটা লম্বা শ্বাস ফেলে বলল, ইশরাকের বাড়িতে নূরের কাছে গিয়েছিলাম, হসপিটালে যেতে হয়েছে ওকে আজকে। আমি হালকা চমকে তাকালাম ওর দিকে। অনেকটা উত্তেজিত কণ্ঠে বললাম, কি হয়েছে নুরাপুর? ঠিক আছে তো? মানে ওনার কোনো রকম কোনো বিপদ হয়নি তো? আপু। আদ্রিয়ান আমাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা কুল কুল বলছি আমি, কিচ্ছু হয়নি নূরের, ও একদম ঠিক আছে, শান্ত হও তুমি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে? আসলে হঠাৎ একটু পেইন হচ্ছিল নাকি, উইক হয়ে পড়েছিল। আমি ভাবলাম অনেক সময় তো টাইমের আগেও বেবি হয়ে যায়, তার উপর ওর তো এই 22-23 দিন পরেই ডেট। সো ভাবলাম দেখিয়ে নিয়ে আসি। বুঝতেই পারছো, আঙ্কেলের বয়স হয়েছে, বাড়িতে কোনো ছেলে নেই, তার উপর ওর পরিবার চট্টগ্রাম থাকে। ওর যদি একটা ভাই বা দেবর থাকতো তাহলে তো সে এসব করতো, তাই না? ওর কথা শুনে কষ্ট আর ভালো লাগা দুটোই কাজ করলো। কষ্ট হচ্ছে নূরাপুর জন্যে। ইশরাক ভাইয়ার মতো বর তো কপাল করে পাওয়া যায়, যেখানে এই সময়টা ওনার ইশরাক ভাইয়ার অসম্ভব রকমের কেয়ার, ভালোবাসা, শাসন, যত্নে কাটার কথা, সেখানে আজ ওনার একটু ডক্টরের কাছে যেতেও অন্য কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে। কি করে পারছে মেয়েটা এই যন্ত্রণা সহ্য করতে? ইশরাক ভাইয়ার স্মৃতিগুলো কি ওনাকে তাড়া করে বেড়ায় না? এমনিতে ইশরাক ভাইয়া নুরাপুকে মাথায় তুলে রাখতো সব সময়। আর এই সময় হলে তো কথাই ছিল না। আমি যদি কোনোদিন নুরাপুর মতো পরিস্থিতিতে পড়ি, আমি তো মরেই যাব, একেবারে মরে যাব। আর ভালো লাগছে এটা ভেবে যে আমার স্বামী এমন একজন মানুষ যে সবার প্রতি নিজের দায়িত্বগুলো নিজের সবটুকু দিয়ে পালন করে। আজ নিজের বেস্ট ফ্রেন্ডের অনুপস্থিতিতে তার স্ত্রীকে ভাইয়ের মতো আগলে রাখছে। আমার ভাবনায় ছেদ ঘটিয়েও বলল, অনেকদিন যাবত দেখা হয় না নুরাপুর সাথে, নিয়ে যাবে আমায়? আচ্ছা নিয়ে যাব সময় করে। শোনো, আজ আর পড়তে বসতে হবে না, আজকে দিনটা চুপচাপ রেস্ট করো, শরীর ফিট রাখতে হবে। কাল ক্লাস আছে তো? হ্যাঁ আছে তো, কেন? কাল থেকে আবার তোমার যাওয়ার সময় ড্রপ আমি করব, আর আসার সময় গার্ড পাঠিয়ে দেব যদি আমি না আসতে পারি। আর ইয়েস, এটা আমার অর্ডার, এই বিষয়ে আমি কোনো এক্সকিউজ অজুহাত জেদ শুনবো না। আমি কিছু বলতে নিয়েও ওর শেষের কথাটা শুনে থেমে গেলাম। কি আর করার, বলে যখন দিয়েছে তখন আর কিছু বলেই কিছুই হবে না। তাই আর কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে ওর এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে বসে রইলাম। এর মধ্যেই সপ্তাহের মতো কেটে গেছে। মেডিকেল, বাড়ি, পড়াশোনা আর বাকি সময়টা আদ্রিয়ানের ভালোবাসা আর কেয়ারে কেটে গেছে। এর মধ্যে নুরাপুর সাথে দেখা করে কথা বলে এসেছি। একেবারে স্বাভাবিক হয়ে গেছে তা নয়, কিন্তু তবে এখন আর নিজের অযত্ন করে না।
নিজের ভেতরের ওই ছোট্ট প্রাণটার কথা ভেবে এখন জোর করে হলেও ভালো থাকতে হচ্ছে তাকে। কি আর করার আছে তার। আজ অফ ডে, তাই সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। সবাই মানে ইফাজ ভাইয়া, আপি, জাবিন, সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য, আদ্রিয়ান আর আমি। প্ল্যানটা আমার, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আদ্রিয়ান। একটা বিশাল পার্কে ঢুকেছি। আদিব ভাইয়া ওনার গার্লফ্রেন্ড রাইমা আপুকে নিয়ে এসেছে। সবাই মিলে হাঁটছি আর কথা বলছি। কথার মাঝেই সজীব ভাইয়া বলল, তোমরা থাকো, আমি একটু আসছি। হ্যাঁ, জাস্ট যাবো আর আসবো। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আমরা সবাই কিছুক্ষণের জন্য বোকার মতোই তাকিয়ে রইলাম। তারপর আবার যে যার মতো বিজি হয়ে গেলাম। আদিব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য কথা বলছে। ইফাজ ভাইয়া আর আপি একটু দূরে বসে গল্প করছে। জাবিন একটা গাছে হেলান দিয়ে কথা বলছে ফোনে। আদ্রিয়ান বলল, চলো আমরা ওদিক দিয়ে একটু হেঁটে আসি। আমিও মাথা নাড়লাম। আমি আর আদ্রিয়ান ইটে সরু রাস্তা দিয়ে হাঁটছি। দুপাশে বিভিন্ন ফুলের টব। আমি আদ্রিয়ানের এক হাত জড়িয়ে ধরে রেখেছি। আশেপাশে অনেক কাপল নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আদ্রিয়ান বলল, তুমি এত ছোট কেন বলবে? তাড়াতাড়ি বড় হয়ে যাও না। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, মানে তুমি এখনো ছোট বলেই তো আমাকে এতটা সামলে থাকতে হয়। আর হানিমুনটাও পিছিয়ে দিলাম। আর যাই হোক, হানিমুনে গিয়ে তো আর ব্রহ্মচারী হয়ে বসে থাকতে পারবে না। ওখানে তো আমি চোখ মুখ কুঁচকে বললাম, আপনি আসলেই অসভ্য। এটুকু বলে সামনে তাকাতেই থমকে গেলাম। আমার সাথে আদ্রিয়ানও দাঁড়িয়ে গেল। আমরা দুজন দুজনের মুখ চাওয়াচুই করলাম। সামনে যা দেখলাম সেটা দেখে দুজনেই অবাক। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কি দেখছি আমি? এত বড় ধোঁকা! আমি ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে আছি। মানুষটি এভাবেও ডুবে ডুবে জল খেতে পারে সেটা ভাবতেও পারিনি। সজীব ভাইয়া খুব সুন্দর একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে কথা বলছে। মেয়েটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাইয়া মেয়েটার এক পাশ দিয়ে গাছের ওপর এক হাত রেখে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে ভালোই প্রেমালাপ চলছে। আদ্রিয়ানের দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে হাত ভাঁজ করে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভাই তো ভালোই তলে তলে টেম্পো চালাচ্ছে। মেয়েটাকে চেনো? আমি একটু ভালো করে দেখলাম। তারপর মনে পড়লো ভাইয়ার ফোনে একবার দেখেছিলাম আপুটার ছবি। কি যেন নাম? হ্যাঁ, সৃষ্টি। আমি ওদের দিকে তাকিয়ে থেকেই বললাম, আরে হ্যাঁ, এটা তো সৃষ্টি আপু, ভাইয়ার বান্ধবী বলেই জানতাম এতদিন। কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে। কত বড় ধাপ্পাস দেখেছেন? আদ্রিয়ান ভ্রুকুচকে বলল। তোর মনে হচ্ছে? আমি 100% শিওর। আমিও ঠোঁট চেপে চোখ দিয়ে ইশারা করলাম ওদের কাছে যাওয়ার। এরপর দুজনেই আস্তে আস্তে এগিয়ে গেলাম ওদের দিকে, কিন্তু ওদের দুজনে সেদিকে কোনো রকম কোনো খেয়ালে নেই। ওরা ওদের কাছে ব্যস্ত। ওদের কাছ অব্দি গিয়ে আমি হালকা করে কাশি দিলাম। দুজনেই চমকে গেল। সজীব ভাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি দাঁত কেলে একটা হাসি দিয়ে বললাম, গুরুত্বপূর্ণ কাজে এসেছো। আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ কাজ এসেছে, তাই না ভাইয়া? সজীব ভাইয়া বেশ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবেন সেটা হয়তো উনি ভাবতেও পারেনি। সৃষ্টি আপু একবার আমাদের দিকে একবার সজীব ভাইয়ার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। সজীব ভাইয়া ইতস্ত গলায় বলল, আসলে আদ্রিয়ান শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানের হাসি দেখে আমিও হেসে দিলাম। সজীব ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আমাদের দিকে, আর সৃষ্টি আপু বোকার মতো দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হাসি থামিয়ে বলল, কেমন ভাই, এমন করছো যেন বড়দের কাছে ধরা পড়ে গেছো। বড় ভাই হও তুমি আমাদের, তাই আমাদের বিশেষ কিছু বলার নেই। আমি চোখ ছোট ছোট করে কোমরে হাত রেখে বললাম, বলার নেই মানে কি? হ্যাঁ, অফকোর্স বলার মতো অনেক কিছু আছে। এটা কোন ধরনের চিটিং? তলে তলে এত কিছু করে বেড়াচ্ছে, অথচ আমাদের জানালো অবধি না। কতদিন ধরে চলছে? হ্যাঁ। সজীব ভাইয়া চোখ রাঙিয়ে বলল, মারবো টেনে এক থাপ্পড়। বড় ভাই হই আমি, তোর শাসন দেখাচ্ছিস? আমি মুখ ফুলে দাঁড়িয়ে রইলাম। সৃষ্টি আপু এগিয়ে আমার কাঁধে হাত রেখে সজীব ভাইয়ের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ননদিনীকে বকছো কেন? আজব, কত মিষ্টি মেয়েটা। আদ্রিয়ান একটু ভাব নিয়ে বলল, আমার বউ বলে কথা, মিষ্টি তো হতেই হবে। সৃষ্টি আপু আদ্রিয়ানের সাথে পরিচিত হলো। আমাকে আগেই নাকি চিনতো, কিন্তু এখন সামনাসামনি আরো ভালোভাবে পরিচিত হয়ে নিল। এরপর ওদের নিয়ে বাকিদের কাছে গেলাম। পুরোটা শুনে সবাই আমাদের মতোই শক। সজীব ভাইয়ের পক্ষেও যে এরকম করা পসিবল সেটা কেউ ভাবতেই পারেনি।
সবাই প্রথমে অবাক হলেও পরে বেশ মজা নিল ব্যাপারটায়। সৃষ্টি আপু মেয়েটাও খুবই মিশুক, সবার সাথে খুব সহজেই ভালোভাবে মিশে গেছে। এরপর সবাই মিলে বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে রাতের ডিনারটা পুরোটা কমপ্লিট করে তারপর বাড়ি ফিরলাম। রাতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি আরজান বেডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। চোখে একটা চিকন ফ্রেমের চশমা। আসলেও অন্ধকারে বা বেশ অনেকটা সময় যদি ফোন বা ল্যাপটপ ইউজ করে তখন গ্লাস পরে নেয় চোখের সেফটির জন্যে। মানুষটা একটু বেশি গোছালো, বাইরে দিয়ে ভিতর দিয়ে সব দিক দিয়েই পারফেক্ট একজন ব্যক্তি। কিন্তু এত পারফেক্ট একটা মানুষ কি করে হতে পারে সেটা নিয়েও আমি ভাবি। কিছুক্ষণ নিজের মনে এসব ভেবে ওনার পাশে গিয়ে বসে বললাম, ঘুমাবে না? উনি আমার দিকে তাকিয়ে মুখে মুচকি এক হাসি ফুটিয়ে বলল, এই তো হাতের কাজটা সেরে নি, তুমি শুয়ে পড়ো। বলে আবার নিজের কাজে মন দিল। কিন্তু বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরেও আমাকে শুয়ে পড়তে না দেখে ও ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, শুয়ে পড়ো। আমি অসহায় গলায় বললাম, ঘুমোতে ইচ্ছে করছে না এখন, আর ঘুমও পাচ্ছে না এখন। আমার কথা শুনে আদ্রিয়ান একটু হাসলো, তারপর ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে নিজের চশমা খুলে টি টেবিলের উপর রাখলো। তারপর আমার দিকে ঘুরে আমার হাত ধরে টেনে টেনে নিজের কাছে নিয়ে গেল। তারপর এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, ঘুমাতে ইচ্ছে করছে না? রিয়েলি? তোর মতলব কি বলো তো? অন্য কিছুর প্ল্যানিং আছে নাকি? আমি কিছু বুঝতে না পেরে বললাম, অন্য কিছু মানে? উনি আমার চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলল, হয়তো আমার বউয়ের রোম্যান্স করার শখ হয়েছে। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার আমার আদর পেতে খুব ইচ্ছে করছে। আমি বিরক্ত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, ধ্যাত, সবসময় তোমার এসব ফালতু কথা। বলে ছাড়িয়ে উঠতে নিলেই ও আমাকে ঘুরে বেডে শুয়ে কম্বল টেনে আমাকে জড়িয়ে নিয়ে আমার উপর আছোয়া হলো। আমি একটু বোকার মতো তাকিয়ে আছি ওর দিকে। ওর এসব হুটহাট আক্রমণে বরাবরই আমার হাট বেচারা এতটাই ঘাবড়ে যায় যে প্রচণ্ড জোরে লাফালাফি করে বেড়ায়। এখনও তার ব্যতিক্রম হয়নি। বাইরে থেকেও আমি সেই বিট শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে। আদ্রিয়ান আলতো করে আমার কপালে একটা চুমু দিয়ে আমার গলায় মুখ গুজে দিল। সাথে সাথে কেঁপে উঠলাম, আমি পুরো শক্ত হয়ে রইলাম না চাইতো। নিজের অজান্তেই পুরো শরীর জমে গেল আমার। জোরে জোরে ভারী নিঃশ্বাসগুলো ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। কিছুক্ষণ পর ও ওভাবে থেকে অস্পষ্ট সুরে বলল, এভাবে শক্ত হয়ে আছো কেন? আমি ব্যাপারটা সামলাতে তাড়াতাড়ি কাঁপা কাঁপা গলায় বললাম, আমার ঘুম পাচ্ছে। ও ওর স্পর্শ আরো গভীর করে দিয়ে এবারে আরো স্পষ্ট সুরে বলল, ঘুমোও কে বারণ করেছে? এভাবে থাকলে ঘুমাবো কি করে? ও আমার থেকে মুখ তুলে বিরক্ত নিয়ে বলল, ঘুমানোর জন্য চোখ বন্ধ করে রাখা লাগে। আমি তো তোমাকে চোখ খোলা রাখতে বলিনি, তুমি ঘুমাও। বলে আবার গলার উপর সাইডে মুখ গুজে দিল। এই লোকটাকে কিছু বলাই বেকার। আমি খুব ভালো করেই জানি আমি যতই বলি এই পাগল এখন আমাকে ছাড়বে না। মাঝে মাঝে এমন করে, আর আমাকেও ওর এই পাগলামিগুলো সহ্য করতে করতেই ঘুমিয়ে পড়তে হয়, কারণ ঘুমানোর আগ পর্যন্ত ছাড়ি না। বেশ অনেক সময় পর ও আবারও স্পষ্ট সুরে বলল, আই লাভ ইউ জান পাখি, আই রিয়েলি লাভ ইউ। সব সময় এভাবেই আমার কাছে থাকবে, খুব কাছে, এতটাই কাছে যে চাইলেও তুমি দূরে যেতে পারবে না। আমি পারবো না তোমাকে যেতে দিতে, নেভার। কবে বলবে যে ভালোবাসো? তোমার ভালোবাসি কথাটা শোনার জন্য মন কতটা তৃষ্ণার্ত তুমি জানো। সবটাই যে শুকিয়ে মরুভূমি হয়ে আছে, কিন্তু তুমি তো বুঝতেই পারো না। এত ছোট হতে কি বলেছিল, একটু বড় হতে পারলে না? একটু বেশি অবুঝ তুমি। কবে তাড়াতাড়ি বুঝতে পারবে আমায়? তোমার মায়া জ্বালা এইভাবে আমাকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ফেলে, তুমি মুখ ঘুরিয়ে রাখতে পারো না। কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। বুকের ভেতর ভীষণ ব্যথা হয়, কাউকে বলতে পারি না, হালকা করতে পারিনি নিজেকে। খুব অদ্ভুত আর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক কষ্ট, এটা জানো? দম আটকে আসতে চায়, মনে হয় আমি মরেই যাব। আমাকে মরতে দিও না। আই লাভ ইউ আর আই নিড ইউ ব্যাডলি। এরপর একদম চুপ হয়ে গেল ও। জানি ও এখন ঘুমিয়ে পড়েছে, আর এই কথাগুলো ও অর্ধ ঘুমিয়ে বলেছে। এটা নতুন না, প্রায়ই বলে এরকম। আমি আস্তে করে ওর পিঠ আঁকড়ে ধরলাম, আর ও ঘুমের ঘোরেই শক্ত করে জড়িয়ে নিল আমাকে নিজের সাথে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভার হয়ে আসছে, নিঃশ্বাসও ভারী হচ্ছে। এতক্ষণ টলমল করা চোখ থেকে সেই টলমলে জলটুকু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে।
আমি সত্যিই বুঝি না ওনাকে, ওনার কথার মানেগুলোকে, ওনার কাজগুলোকে। এর জন্য কে দায়ী, আমি নাকি আমার বয়স, সেটাও জানি না। শুধু এটুকুই বুঝতে পারছি যে এই ছেলেটা আমার জন্যই এত কষ্ট পায়। আমি ওকে কষ্ট দিই, জেনে বা না জেনে বারবার আঘাত করে ফেলি। কেন, কেন হয় এরকম? আল্লাহ কেন আমায় ওকে বোঝার ক্ষমতা দেয়নি? কেন পারি না আমি ওর সব কষ্ট দূর করে দিতে? এতটা অক্ষম, এতটা অক্ষম, ডাফার, ইউজলেস কেন আমি? হোয়াই? সময় খুব দ্রুত প্রবাহমান, বিশেষ করে ব্যস্ত সময়গুলো যেন ঝড়ের বেগে পার হয়। কিভাবে যে সপ্তাহ মাস দিন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। দিন সপ্তাহ মাস কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। ঠিক সেরকম সময়ই কাটছে এখন, আরও সপ্তাহখানেক কেটে গেছে এর মধ্যেই। বাড়ি টু মেডিকেল, মেডিকেল টু বাড়ি, বাকি সময়টা খাওয়া পড়া ঘুম এসবের মধ্যে দিয়েই কাটছে। তবে এসবের মধ্যে একটা জিনিস পরিবর্তন ঘটেছে, আদ্রিয়ানের প্রতি আমার অনুভূতির গভীরতা। কেন জানি না, এক অদ্ভুত রকম ফিল হয় আমার। ওর ছোট ছোট কেয়ারিং, ভালোবাসা, শাসনগুলো এখন অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছি। আমি জানি না এটা কেমন অনুভূতি, এতটুকুও জানি না যে এই অনুভূতি ঠিক কীরকম বা কেন হচ্ছে। শুধু এতটুকুই জানি যে এই অনুভূতি আগের মতো না, একটু বেশিই ভিন্ন। নবীনবরণের পর থেকে একদিনও আমাকে একা ছাড়েনিও, সবসময় চোখে চোখে রাখে, একটা বাচ্চার মতো আগলে রাখে আমাকে। যদিও মাঝে মাঝে প্রয়োজনের চেয়ে একটু বেশিই করে, তবুও আমার খুব ভালো লাগে। মেডিকেল থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে নিচে নামতেই মামনি বলল, এসে গিয়েছিস? তাড়াতাড়ি বস। সেই সকালে বেরিয়েছিস, নিশ্চয়ই কিছু খাসনি। ক্যান্টিনে তো কিছু খেয়ে নিতে পারিস মা। আমি চেয়ার টেনে বসে পড়লাম। বাড়ির সবাই খেয়ে নিয়েছে? মামনি আমার প্লেটে খাবার দিতে দিতে বলল, হিয়া, আমি, তোর বড় আম্মু বসে আছি তোর জন্য। তোমরা খেয়ে নিলেই তো পারো, আমি এসে নিজেই নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, জানি আমরা সেটা, আপনি খুব পারেন। এবার চুপচাপ শুরু করুন। এতটা সময় খালি পেটে থাকার কোনো মানেই হয়? প্লিজ মামনি, এই কথাটা তোমার ছেলের সামনে বলো না, এক সপ্তাহ কানে শুনতে পাবো না আমি। তখন আপি আর বড় আম্মু একসাথে এলো। আপি চেয়ার টেনে বসে বলল, বলাই উচিত, একমাত্র ওই পারে তোকে শিক্ষা দিতে। এত অনিয়ম মানুষ করে? বড় আম্মু ওদের কথায় তাল দিয়ে বলল। তবুও তো এখন আদ্রিয়ান শাসনে একটু সোজা হয়েছে। আমি ওদের সবার দিকে গোমরা মুখ করে এক পলক তাকিয়ে ফিক করে হেসে দিলাম। ওরা সবাই আমার সাথে তাল মিলিয়ে হাসলো। এরপর সবাই হাসি মজা আর আড্ডা দিতে দিতে লাঞ্চ সেরে নিলাম। বিকেলবেলা ইফাজ ভাইয়া আদ্রিয়ান কেউই বাড়িতে নেই, তাই ঘুমানোর জন্য আপির রুমেই চলে গেলাম। আপি আমার মাথায় বিলি কেটে দিচ্ছে, আর আমি আপির কোলে মাথা রেখে শুয়ে আদ্রিয়ানকে নিয়েই ভাবছি। উনি এ নিয়ে দুবার আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি ওনাকে ভালোবাসি কিনা, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কি করে দেব? আমি নিজেও যথেষ্ট দ্বিধায় ছিলাম। কিন্তু এই সপ্তাহ আমি বারবার ভেবেছি, গভীরভাবে ভেবেছি, কিন্তু ওনার প্রতি আমার অনুভূতিটাকে ভালোবাসা বলা যায় কিনা সেটা বুঝতে পারছি না। এইসব চিন্তা করতে করতে আপনি বলল, তোদের ব্যাপারটা কতদূর কি হলো বলতো? মানে কিছু কি এগোলো? আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কি এগোনোর কথা বলছো তুমি? বারে, এত কিছু হলো। আদ্রিয়ান ভাইয়া থেকে আদ্রিয়ান হলো, আপনি থেকে তুমি হলো, সব সেটেল। আমি আবারও আপির কোলে গুটিয়ে শুয়ে বললাম, নো, ও বলে দিয়েছে যে ও আমায় ভালোবাসে, কিন্তু আমি এখনো কিছু বলিনি। ইনফ্যাক্ট আমি নিজেও বুঝতে পারছি না। আপি একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, আদ্রিয়ান ঠিকই বলে, তুই আসলেই একটা গাধা। আমি মুখ ফুলিয়ে বললাম, এখানে গাধার কি দেখলেন? আপনি আবার একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা একটা কথা বলতো, আদ্রিয়ান যখন তোর আশেপাশে থাকে, তোর কাছে থাকে, তখন তোর মনে হয় না তোর তোর আর কিছুই চাই না? আদ্রিয়ানের বুকে মাথা রাখলে তোর মনে হয় না যে তুই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছিস? যতক্ষণ আদ্রিয়ান তোর থেকে দূরে থাকে ততক্ষণ ওকে ভীষণভাবে মিস করিস না তুই? আমি কিছুক্ষণ চুপ থেকে আপির দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আপি মুচকি এসে বলল, এগুলোই ভালোবাসার এক একটা প্রকাশ। তুই ওকে ভালোবাসিস আর ভীষণভাবে ওকে চাস, সেটা অ্যাট্রাকশন বা ভালো লাগা নয়, ভালোবাসা, বুঝলি?
আমি কিছু না বলে চুপ করে রইলাম। আপিও আর কিছু না বলে আবার আমার মাথায় বিলি কাটতে শুরু করলো। আর আমি আবার ভাবলে মগ্ন হয়ে গেলাম, আর ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম আপির কোলে। রাত 11:30 বাজে। আজ জানি একটু আগে ফিরে এসেছে, এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। আমি বেড ঠিক করছি, আর বিকেলে আপির বলা কথাগুলো এখনো ভাবছি। আদ্রিয়ান দরজা খুলে বেরিয়ে আসতেই আমি পেছনে ঘুরে একবার ওর দিকে তাকিয়ে হাত চালাতে শুরু করলাম। একটু পরেই ও আমার পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা চুমো দিল। আমার শরীর হালকা করে কেঁপে উঠল। তারপর ও আমার কাঁধে থুতনি রেখে বলল, কি নিয়ে এত ভাবছেন ম্যাডাম? কই কি নিয়ে ভাবছি? তেমন কিছু না, জাস্ট এমনি। এমনি? কিন্তু আমার তো মনে হলো আমার বউটা খুব গভীরভাবে কিছু একটা নিয়ে ভেবে চলেছে। আমি বলেছিলাম না যে মিথ্যেটা তোমার দ্বারা হয় না। আমি কথা ঘোরাতে বললাম, হ্যাঁ অনেক হয়েছে, ছাড়ো এবার। ঘুমাবে না? রাত হয়েছে অনেক। ও আমাকে নিজের দিকে ঘুরিয়ে কোমরের দুপাশে হাত রেখে টেনে নিজের কাছে এনে বলল, তোমার কি পালাই পালাই রোগ আছে নাকি? আমি কাছে এলে সবসময় এভাবে পালাও কেন? অস্বস্তি হয়, খারাপ লাগে, এসবে কি হার্ট হও তুমি? ওর কথায় আমি চমকে গেলাম, সাথে সাথেই বলে উঠলাম, না না তেমন কিছুই না। ও আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, সত্যি? আমি চোখ বন্ধ করে রেখে বললাম। হুম। ও আর কিছু বলল না, ওভাবেই কপালে কপাল লাগিয়ে রাখলো। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম ওর দিকে। ও মুচকি হেসে আমার নাকে নাক ঘষে দিল। আমিও হেসে দিলাম, আর লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিলাম। ও আমার গালে পড়ে থাকা কাটা ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ডান গালে খুব সফটলি একটা কিস করলো। আমি সাথে সাথে ওর টি শার্ট খামচে ধরলাম। একটু পর ও আমার বাম গালেও কিস করলো। আমি জমে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আর চোখ বন্ধ করে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছি। ও আমাকে ঝট করেই কোলে তুলে নিল। আমি বেশ অবাক হয়ে তাকালাম ওর দিকে। ও আমায় কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল, তারপর নিজেও আমার পাশে শুয়ে আমার উপর আছোয়া হল। আমি অবাক আর লজ্জা দুটোরই মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর আঙুল দিয়ে আমার চুল নাড়াচাড়া করতে করতে চুলে নিজের নাক ডুবিয়ে দিয়ে গ্রান নিতে শুরু করলো। আমি শক্ত হয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ খিচে বন্ধ করে শুয়ে আছি। ও আস্তে আস্তে গ্রান নিতে নিতে আমার গলার কাছে এসে থামলো। এরপর ওর নাক দিয়ে গালে আলতো করে স্লাইড করতে শুরু করলো, আর তার সাথে সাথে আমার নিঃশ্বাসও ক্রমশ ভারী হয়ে আসছে। ওর স্পর্শগুলো যত গভীর হচ্ছে ততই আমি হারিয়ে যাচ্ছি কোথাও। এক অন্যরকম অনুভূতি ক্রমশ গ্রাস করে চলেছে আমাকে। আমার এরকম মনে হচ্ছে যেন ও নিজের মধ্যেই নেই। কোনো এক অদ্ভুত নেশা যেন ওকে ঘিরে রেখেছে। কিন্তু আজ আমি ঠিক করে নিয়েছি, আমি ওকে বাধা দিব না। বারবার ওকে কষ্ট দেওয়ার অধিকার নেই আমার, একেবারেই নেই। আমি তো ওরই। হয়তো নিজের অনুভূতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাতে যাই হোক, বেশ কিছুক্ষণ পর ও নিজেই থেমে গেল। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে ধীরে ধীরে আমার ওপর থেকে সরে গিয়ে সোজা হয়ে শুয়ে আমায় টেনে নিজের বুকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমায় ভালোবাসো কিনা কথাটা জিজ্ঞেস করা বোকামি, তাই না? কারণ তুমি তো ভালোবাসো বা না বাসো, তোমার জন্য কোনো সেকেন্ড অপশন নেই, কেউ খোলাই রাখেনি, তাই না? আর এখন তো আমি মরার আগে তোমাকে ছাড়তেও পারবো না, আর না তোমাকে যেতে দেব। হয়তো সেটা অন্যায় করা হবে তোমার উপর, হয়তো একটু বেশি স্বার্থপর হয়ে গেছি। আমি খুব সরি জান, আমার কিছুই করার নেই। পারবো না আমি তোমাকে ছেড়ে দিতে। ভালো না বাসলেও তোমাকে আমার হয়ে থাকতে হবে। তোমার ভালোবাসা নাই বা পেলাম, সারা জীবন তোমাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবো। বলে আমার মাথায় খুব গভীরভাবে একটা চুমু দিল, আর খুব শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। পারলে যেন নিজের বুকেই ঢুকিয়ে ফেলতো আমাকে। আমি স্থির হয়ে শুয়ে আছি ওর বুকে। কাউকে কেউ এতটা কি করে ভালোবাসে সেটাই বুঝতে পারি না। এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আদৌ কি আছে? হ্যাঁ, আপির কথাগুলো ভেবেছি, বারবার ভেবেছি। প্রথম যখন ওকে দেখেছিলাম ভালো লেগেছিল। ওর লোক, অ্যাটিটিউড এসব দেখে অল্প হলেও মুগ্ধ হয়েছিলাম। বারবার ওর বিভিন্ন কাজও ভালো লেগেছে, মানে ভালো লাগা ছিল সেটা। আর বিয়ের পর ওর কাছ থেকে অ্যাটেনশন, প্যাম্পার এসব পেতে মন চাইতো। ঠিক যেভাবে নায়করা নায়িকাদের করে, ঠিক সেরকম ওর কেয়ার পেতে ইচ্ছে হতো। সেটা অ্যাট্রাকশন ছিল।
সেটা অ্যাট্রাকশন ছিল, কিন্তু এখন ওসব পেয়েও আমি সুখী নই, কারণ ও কষ্টে আছে, কোথাও না কোথাও ভালো নেই। কারণটাও আমি। এখন প্রতি মুহূর্তে ওকে মিস করা, ওর সামান্য আবেগ মেশানো কথায় কেঁদে দেওয়া, ওর প্রতিটা কথা ফিল করা, ওকে সবসময় খুশি দেখতে চাওয়া কি ভালোবাসা নয়? হ্যাঁ, ভালোবাসাই তো। ভালোবাসি আমি ওকে, সত্যিই ভালোবাসি। ও চাইলে আগেই পারতো নিজের অধিকার আদায় করে নিতে, আমি হয়তো বাধা দিতাম না। হ্যাঁ, সেদিন কেঁদে দিয়েছিলাম, কারণ ও খুব রেগে ছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম খুব। কিন্তু যেদিন ও বলেছে ও আমাকে ভালোবাসে, তারপর থেকে আমি এমনিতেও ওকে আটকাতাম না। কিন্তু ও করেনি সেটা, কারণ ও আমাকে সত্যিই ভালোবাসে। ও অন্য সবার মতো নয়। ও চায় না আমি মেন্টালি হার্ট হই। ও চায় না আমার মনের ওপর জোর খাটাতে। তাই তো এখনো আমার মুখে ভালোবাসি কথাটা শুনবে বলে অপেক্ষা করছে। না, আমি বলবো, আজকেই, এখনই বলবো, ভালোবেসে ফেলেছি আমি ওকে, সত্যিই ভালোবেসে ফেলেছি। শুনছ? হুম। আমি ইতস্ত করে বললাম, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, আসলে জিজ্ঞেস করার কি আছে? কিছুক্ষণ চুপ থেকে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে বললাম আমি। হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল। ও ফোনটা রিসিভ করে কি শুনলো জানি না, তাড়াতাড়ি উঠে বসে বলল, অনি, নূর ওয়াশরুমে পড়ে গেছে, অবস্থা ভালো না, আমাদের যেতে হবে। তুমি ওড়না নিয়ে এসো, আমি গাড়ি বার করছি। বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। আমি স্থির হয়ে বসে আছি। সব তো ঠিকই ছিল, একদিন পর ডেলিভারি ছিল, শেষ মুহূর্তে এসে এটা হতে হলো। এমনিতেই মেয়েটার সাথে এর আগে এত বড় অন্যায় হয়ে গেছে। ইশরাক ভাই চলে গেল, এখন এই বাচ্চা আর আপুকে নিয়েও টানা হেঁচড়া হবে। আবার নতুন করে কেন? ভালোদের সাথে সবসময় খারাপই হয় কেন? অপেক্ষা ভীষণ কঠিন একটা জিনিস। অপেক্ষার সময়গুলো কাটতেই চায় না। আর সেই অপেক্ষা যদি কোনো ভয়ঙ্কর সময় কেটে যাওয়ার, তাহলে সেই অপেক্ষার প্রহর পার করা যে কত কঠিন, সেটা কোনো ভাষা বা শব্দই বোঝানো যায় না। প্রতিটা মুহূর্ত এক একটা যুগের মতো মনে হয়। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। সময় কাটতেই চাইছে না। অপেক্ষার আরেকটা প্রহর শেষই হচ্ছে না। এটা যেন অনন্তকালের অপেক্ষা। সবাই হসপিটালের ওটির সামনে বসে আছি। ইশরাক ভাইয়ার মা মানে আন্টি বেঞ্চে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে কাঁদছেন, আর আঙ্কেল ওনাকে সামলানোর চেষ্টা করছে। আদিব ভাইয়া আর ইফাজ ভাইয়া আর আপি একপাশে দাঁড়িয়ে আছেন। বড় আব্বু আর বাবাও অপর একটা বেঞ্চে চুপচাপ বসে আছেন। আর আজিয়ান একটা দেওয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে ব্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে আছে, আর আমি ওর কাছ থেকে একটু দূরে। সকলের মুখেই মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। নুরাপু আর ওনার বাচ্চা আমাদের কাছে যে শুধু দুটো প্রাণ নয়, আমাদের সবার আবেগ, অনুভূতি, ভালোবাসা সব মিশে আছে এই দুজনের সাথে। আর ইশরাক ভাইয়াও তো আমাদের খুব ভালোবাসার একজন মানুষ ছিল। আর ওরা তো একজন ইশরাক ভাইয়ার অর্ধাঙ্গিনী আর একজন ইশরাক ভাইয়ার অংশ। দুজনের কারোরই যদি সামান্যতম ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা নিজেদের সামলাতে পারবো না, কিছুতেই না। আজান বেরিয়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড থমেরে বসে থেকে আমি ওড়নাটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। আজান খুব জোরে ড্রাইভ করছে। হসপিটালে পৌঁছাতেই আমরা দুজন গাড়ি থেকে নেমে একসাথে প্রায় দৌড়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি বসে আছেন। আজান দৌড়ে এগিয়ে গিয়ে আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, নূরের কি অবস্থা এখন? আঙ্কেল আস্তে করে বললেন, অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। ডক্টর বলেছে আঘাত বেশ ভালোই লেগেছে, বাচ্চাকে হয়তো বাঁচাতে পারবে না। আন্টি আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমিও আন্টিকে জড়িয়ে ধরে নিজের চোখে জল ছেড়ে দিলাম। আজান বলল, কি করে হলো এসব? এরপর আঙ্কেল আমাদের সবটা খুলে বলল। নূরাপুর খাবার নিয়ে আসতে গিয়েই আপুর চিৎকারের আওয়াজ পায় আন্টি। এরপর খাবার ফেলে দৌড়ে গিয়ে দেখলো নূরাপু ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে আর পেট ধরে চিৎকার করছে। এরপরে প্রতিবেশীদের ডেকে গাড়িতে তুলে হসপিটালে আসার পথে আদ্রিয়ানকে ফোন করেছে। আমি আন্টিকে ধরে বেঞ্চে বসালাম। আঙ্কেলও বসলো। আমাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। একটু পর বড় আম্মু, বাবা, ইফাজ ভাইয়া, আপি আর আদিব ভাইয়াও এলেন। আর এরপর থেকেই এই নীরব দম বন্ধকর পরিবেশে আটকে আছে আমরা। ভেতর থেকে এখনো কোনো খবর আসছে না,
কিছুক্ষণ পর একজন নার্স এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। আমরা কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। কিছুক্ষণ পর যখন নার্স ফিরে এলো তখন আদ্রিয়ান ওনাকে আটকে জিজ্ঞেস করলো, কিন্তু নার্স উত্তর না দিয়ে চলে গেল। সুতরাং খুব সহজেই আমরা সবাই বুঝতে পারলাম যে নোরাপুর অবস্থা একেবারেই ভালো না। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম আদ্রিয়ানের নিচের ঠোঁটটা হালকা কাঁপছে। আদ্রিয়ান দেওয়ালে জোরে একটা পাঞ্চ মেরে হনহনিয়ে পায়ে চলে গেল ওখান থেকে। আমিও আদ্রিয়ানের পেছনে দৌড়ে গেলাম। গিয়ে দেখি ও বাইরে একটা বেঞ্চে বসে দুই হাতে মুখ চেপে ধরে চুপচাপ বসে আছে। আমি ধীর পায়ে ওর পাশে গিয়ে বসে ওর কাঁধে হাত রাখলাম। ও মাথা তুলে আমার দিকে ছলছল চোখে একবার তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর পিঠ আঁকড়ে ধরতেই ও আমায় জড়িয়ে ধরে রেখেই ভাঙা গলায় বলল,